আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ঈদের দিনেও গাজাবাসীর জন্য দুঃসংবাদ, ইসরায়েলের হামলা অব্যাহত। পবিত্র ঈদুল আজহার দিনে গাজাবাসীরও করুণ পরিণতি। উপত্যকায় ত্রাণ বিতরণের কাজ করা সংস্থাটি জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হলো। সারা বিশ্বের এই দিনে সবাই যখন আনন্দ করছে, তখন গাজাবাসীর খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেখানে আজও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ সর্বশেষ ২৪ ঘন্টায় ৯৭ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো, গ্যাংস্টারদের নিয়ে ফিলিস্তিনিদের দমন করছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্বীকারোক্তি। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় দমন নীতি বাস্তবায়নে নতুন এক বিপজ্জনক কৌশল বেছে নিয়েছে। হামাসের বিরুদ্ধে লড়তে অপরাধী গ্যাং ও ইসলামী বিভিন্ন সন্ত্রাসী গ্রুপগুলোকে ব্যবহার করছে। তারা টাকা দিয়ে এসব গোষ্ঠীকে সরাসরি হামাসের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা নামধারী মুসলিম, এমনটাই জানিয়েছে নেতানিয়াহু। এদিকে আইসিসির বিচারকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ৪ জন বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিচারকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, ঈদ উপলক্ষে বিদেশি সহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিক সহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন। বিশেষ ক্ষমতাপ্রাপ্তরা যাতে দ্রুত ছাড়া পেয়ে পরিবারের কাছে যেতে পারে, সেই ব্যবস্থাও নিচ্ছে কর্তৃপক্ষ। তবে বিদেশি নাগরিকদের আরও কিছু আইনি আনুষ্ঠানিকতা পেরোতে হবে। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদীর ঈদের শুভেচ্ছা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী দেশটির নাগরিকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে এই শুভেচ্ছা জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঈদের দিনেও গাজাবাসীর জন্য দুঃসংবাদ। ঈদের দিনেও দুঃসংবাদ পেয়েছে গাজাবাসী। উপত্যকায় ত্রাণ বিতরণের কাজ করা সংস্থাটি জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ জানিয়েছে, সাম্প্রতিক প্রাণঘাতী গোলাগুলির ঘটনায় সব বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আজ সংস্থাটি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের উপর এসব স্থান থেকে নিরাপদ দূরত্বে থাকার অনুরোধ জানিয়েছে। জিএইচএফ গত সপ্তাহে গাজায় জরুরি খাদ্য বিতরণ শুরু করেছিল। সংস্থাটি জানিয়েছে, পুনরায় বিতরণ কার্যক্রম শুরু হবে তা পরে জানানো হবে। প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি আজ থেকে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। এর আগে রাফা শহরে তাদের কেন্দ্রের আশপাশে পরপর ৩ দিন হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়। সংস্থাটি ইসরায়েলি বাহিনীকে তাদের কেন্দ্রের বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ প্রয়োগ করছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ ও সোমবার জানিয়েছে, তারা সতর্কতামূলক হামলা চালিয়েছে। মঙ্গলবার বাহিনীটি জানিয়েছে, তারা সতর্কবার্তা দেওয়ার পরও কিছু ফিলিস্তিনি সেনাদের দিকে এগিয়ে গেলেও গুলি ছোড়ে। সংস্থাটি দাবি করেছে, তাদের নিজস্ব বিতরণ স্থলে কোনো নিরাপত্তার ব্যত্যয় ঘটেনি। সুষ্ঠুভাবে ফিলিস্তিনিদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা ইহুদিবাদীরা এখনও নিরীহ ফিলিস্তিনিদের রক্তে তাদের হাত রঞ্জিত করছে।
গ্যাংস্টারদের নিয়ে ফিলিস্তিনিদের দমন নেতানিয়াহুর স্বীকারোক্তি। ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় দমন নীতি বাস্তবায়নে নতুন এক বিপজ্জনক কৌশল নিয়েছে নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে লড়তে অপরাধী গ্যাং ও সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীকে ব্যবহার করেছে তারা। এই তথ্য সরাসরি স্বীকার করেছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আজ এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে আমরা কিছু স্থানীয় গোত্র ও পরিবারের সদস্যদের সক্রিয় করেছি। তবে তিনি স্বীকার করেননি যে এদের অনেকেই সশস্ত্র গ্যাং এবং ত্রাণবাহী ট্রাক লুটের সঙ্গে জড়িত। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে এবং টাইমস অফ ইসরায়েলের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, এই গোষ্ঠীগুলোর মধ্যে একটি ইসলামী বিভিন্ন গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী চক্র রয়েছে যাদের ইসরায়েল সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে। গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ গাজার এক প্রভাবশালী গোত্রের সদস্য ইয়াসের আবু শাবাব। টাইমস অফ ইসরায়েলের সামরিক সূত্র জানিয়েছে, এই গ্যাংকে ইসরায়েল যেসব অস্ত্র সরবরাহ করছে তার মধ্যে হামাসের কাছ থেকে জব্দ করা অস্ত্র রয়েছে। গোষ্ঠীটি বর্তমানে রাফা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় সক্রিয় রয়েছে। হামাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ওই গ্যাং সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহুর প্রশাসন। আসলে মুসলিমরাই দখলদার ইসরায়েলি বাহিনীর পক্ষ হয়ে যুদ্ধ করছে। পৃথিবীর সবথেকে মুনাফিকি হচ্ছে আমাদের এই মুসলিম জনগোষ্ঠী। সেটি এখন বলার অপেক্ষা রাখে না, কারণ ইহুদিদের সাহায্য করে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আইসিসির বিচারকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির 4 জন বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিচারকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। রুবিও আরও বলেন, আইসিসি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার উপর হস্তক্ষেপ করছে। নিষেধাজ্ঞার আওতায় আসা 4 বিচারক হলেন উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরু লুস দেল কারমেন্স ইভানেস কার্নজা, বেনিনের রেইন অ্যান্ডেলাইট সোফি আলাপিনি গানসু এবং স্লোভেনিয়ার বেটি কোহলার। এই নিষেধাজ্ঞার ফলে তাদের যুক্তরাষ্ট্রের সম্পত্তি ও সম্পদ ব্লক করা হবে এবং মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে কোনো লেনদেনের তহবিল, পণ্য বা সেবা প্রদানে নিষিদ্ধ থাকবে। এই ঘটনার প্রতিবাদে আইসিসি তাৎক্ষণিকভাবে একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছে, আইসিসি তাদের বিচারকদের পাশে রয়েছে এবং ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো বিশ্বের 125টি রাষ্ট্রের ম্যান্ডেটের অধীনে কাজ করা একটি আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতাকে দুর্বল করার স্পষ্ট প্রচেষ্টা। জবাবদিহিতার জন্য কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে এই ধরনের পদক্ষেপ সংঘাতে আটকে পড়া নাগরিকদের সাহায্য করে না, বরং তারা মনে করে তারা শাস্তি থেকে মুক্ত তাদের উৎসাহিত করা হচ্ছে। সেটি যুক্তরাষ্ট্রের পক্ষেই সম্ভব। প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় প্রতিবেশী দেশটির নাগরিকদের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে এই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, এই পবিত্র উৎসব সমৃদ্ধি ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসবে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে। এটি আমাদের ত্যাগ ও করুণা, ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য। শুভেচ্ছা বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যাংকক
পক্ষকে একবারই দেখা হয়েছে, তবে জানা গেছে তিনি বাংলাদেশের প্রতি সন্তুষ্ট নয়। কারণ নরেন্দ্র মোদীর মদতপুষ্ট সরকার ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনে নীরব দর্শকের ভূমিকায় ছিল নরেন্দ্র মোদী। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এবার বিভিন্ন গালগল্প শোনাতে শুরু করেছে ভারত। ভারত জানিয়েছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি। কিন্তু দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা যে ডামি নির্বাচন করেছে এই বিষয়টি নিয়ে তারা কখনোই একটি কথাও বলেনি। তারা বলেছে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সে বিষয়ে ভারত কখনো হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই একই কথা তারা না বলে এখন তারা তাদের সুর পাল্টিয়েছে। এখন বলছে বাংলাদেশে একটি রাজনৈতিক বা বাংলাদেশে একটি অন্তর্বিভক্তিমূলক নির্বাচন হওয়া প্রয়োজন এবং সেই নির্বাচনের মাধ্যমেই দেশে নতুন সরকার গঠিত হওয়া উচিত।